আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বেশি আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন এনএলআই সিকিউরিটিজের প্রধান নির্বাহী মোহাম্মদ শাহেদ ইমরান। শাহেদ ইমরান, আপনাকে স্বাগত কৃষি বিজনেসে। ধন্যবাদ রান। আমরা জানি যে নতুন বাংলাদেশে প্রতিটা সেক্টরে অনেক সংস্কারের কথা আমরা শুনছি, সংস্কারও হবে সে প্রত্যাশা আমরা করি। তো পুঁজিবাজারে 15টা বছর আমরা এক ধরনের দেখলাম, আমরা আসলে নতুনভাবে আসলে শুরু করতে চাই। কোন কোন জায়গায় আসলে হাত দেওয়া উচিত বলে আপনি মনে করছেন, একটু বিস্তারিত জানতে চাই আসলে। ধন্যবাদ রান। আপনি বাজারে আমাদের প্রায় 1 মাস হয়ে গেল আজকে সরকার পরিবর্তন হয়েছে, দেশে একটা নতুন সরকার এসছে এবং বাজারেরও একটা গুড ইম্প্যাক্ট আছে। আপনারা দেখবেন যে 5ই আগস্টের পরবর্তী সময়ে বাজার প্রায় 400, 500, 600 পয়েন্ট বেড়েছিল এবং তারপর বাজার মোটামুটি একটা পজিটিভ ধারণায় আছে, সামান্য উঠে আর সামান্য নামা এটা চলবেই। এবং ভালো শেয়ারগুলোর ভিতরেও কিছু ধরনের উলম্ফন দেখা যাচ্ছে, ভালো শেয়ারগুলো নিয়ে মার্কেটে মুভমেন্ট হচ্ছে, এগুলো সবগুলোই ভালো, মানে ভালো শেয়ারও বাড়ছে, একটু কম শেয়ারও বাড়ছে, সব ধরনের শেয়ারই বাড়ছে। একসাথে সব শেয়ার বেড়ে যাচ্ছে না, সব শেয়ার কমে যাচ্ছে না, ওটা হচ্ছে না এবং বাজারে স্বাভাবিক গতি, ধারাবাহিকতা একটা বজায় আছে। আর যেটা বললেন যে 15 বছরের একটা ব্যাকলগ ছিল, অনেক রকম বিভিন্ন কারণে এটার হয়তো সমাধানগুলো হয়নি। এখন নতুন কমিশন এসছে, নতুন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে বাজার ভালো করার জন্য যা যা করার তা তো অবশ্যই ওনারা করবেন। আচ্ছা, অবশ্যই সেটা আমরা প্রত্যাশা করি। এখন ডিমিউচুয়ালাইজেশনের কথা তো আমরা অনেক দিন ধরে শুনছি, কিন্তু ডিমিউচুয়ালাইজ ওইভাবে কিন্তু এখন হতে পারেনি। তো সেক্ষেত্রে আসলে আপনাদের কিছু প্রস্তাবনা ছিল, আপনাদের অংশগ্রহণটা আরো বাড়ানোর কথাও আমরা শুনছি, এই বিষয়টা নিয়ে যদি ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট আসলে ডিমিউচুয়ালাইজেশন হয়নি এই কথাটা বলবো না। ডিমিউচুয়ালাইজেশন চালু হয়েছে 2014 সালে, 10 বছর হয়ে গেছে। 2013 সালে ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট এটা সংসদ কর্তৃক গৃহীত হয়েছিল এবং আমার যেটা ধারণা, আমি যেটা বলবো যে আজকে সময় এসেছে ডিমিউচুয়ালাইজেশনকে পুনর্মূল্যায়ন করার। আচ্ছা, ডিমিউচুয়ালাইজেশনের ফলে যেটা হয়েছিল যে ম্যানেজমেন্ট থেকে আপনি বোর্ডকে পৃথক করে দিয়েছিলেন এবং পৃথক করে ডিএসসিতে মেজর সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়ে এসেছিলেন। এটা আমার ব্যক্তিগত অভিমত যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা অবশ্যই ভালো, কিন্তু সেখানে এমন একটা পজিশন যে মাত্র 4 জন হচ্ছেন নির্বাচিত প্রতিনিধি আর বাকি সবাই হচ্ছেন অনির্বাচিত প্রতিনিধি। এনারা সমাজের বিভিন্ন সেক্টর থেকে আসছেন, ভালো ভালো সেক্টর থেকে এক সময় আসতেন। পরবর্তীতে যেটা হলো শেষের দিকে যে এক ধরনের এখানে হয়তো নিয়োগ বাণিজ্য বা কিছু একটা হয়তো চলেছে বা কিছু একটা হয়েছে, যার ফলে যারা বাজারে এসছিলেন, যারা ডিএসসির বোর্ডে এসছিলেন, খুব ভালো কোনো প্রভাব ফেলতে পারেনি এবং 2-1 জনের নামে শেয়ার বাজারে বিনিয়োগের অভিযোগ আছে, যেটা সাধারণত ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা পান না। এই জিনিসগুলো আমার মনে হয় কাটিয়ে ওঠার একটা জায়গা এসছে। আরেকটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্টের ফলে কি হয়েছে, যে ইন্ডিপেন্ডেন্ট কিছু পরিচালক এসছেন, ইন্ডিপেন্ডেন্ট পরিচালকরা, আমি ওনাদের প্রতি সম্মান রেখেই বলছি, ওনারা অবশ্যই স্ব সেক্টরে অবশ্যই ওনারা প্রতিষ্ঠান ভালো করছেন। এই সেক্টরে আসলে কতটা আসলে এই সেক্টরে ওনাদের যে বুদ্ধিমত্তা, যে প্রজ্ঞা, সেটা আমাদের এই সেক্টরে দরকার। কিন্তু একই সঙ্গে বাজার যারা চালান বা যারা বাজারের সদস্য, তাদের একটা অংশগ্রহণ জরুরি। সুতরাং এটা যদি 50-50 হয়, যে নির্বাচিত প্রতিনিধি 50% আর অনির্বাচিত প্রতিনিধি 50%, আমি এটা ব্যক্তিগতভাবে এটা প্রস্তাব করি, তাহলে হয়তো একটা সাম্যতা সেখানে আসবে। আচ্ছা আচ্ছা। দ্বিতীয়ত আরেকটা জিনিস আমি বেশ কয়েকবারই বিভিন্ন সভা সেমিনারে বলেছি, সেটা হচ্ছে যে ডিএসসির যে চেয়ারম্যানের পোস্টটা, ডিএসসির চেয়ারম্যান অবশ্যই একটা খুব সম্মানিত পোস্ট এবং উনি এখানে যিনি আসেন অনেক রকম রেসপন্সিবিলিটি। মার্কেট ঠিক করার জন্য আমার মনে হয় এখানে মার্কেট থেকে উঠে এসছেন, মার্কেটকে বুঝেন এমন কাউকে দরকার। সেটা নির্বাচিত প্রতিনিধিও হতে পারে, অনির্বাচিত প্রতিনিধিও হতে পারে। আমাদের মার্কেটে কিন্তু অনেক ছোট্ট মার্কেট, আমাদের ইকোনমি অনেক ছোট্ট, কিন্তু এই ছোট মার্কেটে আসলে 450-র মতো আসলে ব্রোকারেজ হাউস ডিএসসি সিএসসি মিলিয়ে, তো এখানে ইকুইটি বেসড মার্কেট, এই বিষয়গুলোকে আপনি এইটা নিয়ে বহুবারই কথা হয়েছে যে একটা ছোট্ট বাজার, আমাদের দেশও ছোট, জানেন আপনি, আমাদের ইকোনমি ছোট, আর আমাদের পুঁজিবাজারের কন্ট্রিবিউশন জিডিপিতে সেটা খুব একটা বেশি কিছু এখন পর্যন্ত না। আমি সেটা বলবো না, এটা আমাদের বাড়ানোর দরকার। হয়তো এই সেন্স থেকে আমি জানি না নতুন ট্র্যাক ইস্যু করা হয়েছিল কিনা, কিন্তু বাজারের বৃদ্ধির জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো
আগের কমিশন হয়তো আমি বলবো চেষ্টা করেছে, বন্ড আনার চেষ্টা করেছেন ওনারা, বিভিন্ন রকম আনার চেষ্টা করেছেন, কিন্তু মেইন যেটা আমরা যদি আন্তর্জাতিক বাজারের দিকে তাকাই তাহলে যেটা দেখতে পাবো যে সেখানে মূল মার্কেটের 70 থেকে 75 কোথাও কোথাও 80% ডেরিভেটিভস। আমরা আজকে 10 বছর ডেরিভেটিভস চালু করতে 6 বছর ডেরিভেটিভস চালু করতে পারিনি, এবং এই ডেরিভেটিভসের জন্য আমাদের সিসিবিএল কে আমরা গঠন করেছি 2019 সালে। 6 বছর হয়ে গেছে। 6 বছরে একটা অর্গানাইজেশন যদি কোনো কিছু প্রডিউস করতে না পারে, আমি ওটাকে কি বলবো, একটা ব্যর্থ অর্গানাইজেশন বলবো। সুতরাং আমাদের এই দিকটা নতুন করে চিন্তা ভাবনার সময় এসছে। যদি সিসিপিএল একান্তই না পারে তাহলে ডিএসসি নিজস্ব সিসিপিএল দিয়ে আমার মনে হয় এরকম ডেরিভেটিভ ট্রেড থেকে শুরু করে এই ধরনের ট্রেডগুলো যদি করে, কারণ মার্কেটে আপনি যে কোনোভাবেই হোক টার্নওভার বাড়াতে হবে। মার্কেটে যদি টার্নওভার বাড়াতে না পারেন তাহলে মেম্বার টিকবে না। আপনি যে একটু আগে যে বলছিলেন 450 ব্রোকার, এই 200, 300, 500 কোটি টাকা, ইভেন 800 কোটি টাকার নিচে যদি টার্নওভার হয় তাহলে ডিএসসিও সার্ভাইভ করা ডিএসসির পক্ষে কষ্টকর। সুতরাং আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমরা আমাদের সার্ভাইভালের জন্য অন্তত আমাদের ট্রেড বাড়াতে হবে, এবং এই ট্রেড বাড়ানোর জন্য ডেরিভেটিভস খুব জরুরি। ডেরিভেটিভস যদি চালু করতে হয় সেক্ষেত্রে সিসিপিএল যদি নিজে, ডিএসসির সেখানে প্রায় 150 কোটি টাকা ইনভেস্টমেন্ট, ডিএসসিও কেন এটা নিয়ে মাথা ঘামাচ্ছেন আমি জানি না। সিসিপিএলটা অবিলম্বে চালু করা উচিত। অবশ্যই আমাদের মার্কেটকে বড় করতে হবে, এবং আমরা যে বড় বড় অর্থায়নের কথা বলি সেটাও মার্কেট থেকে হবে। তো সব কিছু মিলে আসলে মার্কেটকে ভালো হতেই হবে। আমরা ছোট একটা বিরতি নিয়ে আসি। অবশ্যই দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এনএলআই সিকিউরিটিজের প্রধান নির্বাহী মোহাম্মদ শাহেদ ইমরানের সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। শাহেদ ইমরান, আমরা পুঁজিবাজারের সমসাময়িক অনেক কিছু নিয়ে শুনছিলাম। তো একটা জিনিস আমরা কিন্তু বেশ অনেক বছর ধরে দেখতে পাচ্ছি, স্টেক হোল্ডার, মূলত নিয়ত সংস্থা যারা, তাদের মধ্যে একটা সমন্বয়হীনতা। কিন্তু সমন্বয়হীনতা থাকলে তো আসলে এটা মার্কেটের জন্যই খারাপ। তো সমন্বয়হীনতা কীভাবে দূর করা যায়, কীভাবে দেখছেন পুরো বিষয়কে? আমি একটা কোড দিয়ে শুরু করি। সম্প্রতি আমাদের অর্থ উপদেষ্টা উনি বলেছেন যে অর্থনৈতিক বিকাশের জন্য পুঁজিবাজার খুব প্রয়োজনীয় একটা অনুষঙ্গ, এবং সেটা পুঁজিবাজারের মাধ্যমে ওনারা অর্থ সংগ্রহ করবেন। তো আপনি বলছিলেন যে সমন্বয়হীনতা, তো সমন্বয়হীনতার মেইন কারণটা গত 15 বছরে বিভিন্ন ধরনের অনিয়মে হয়তো অনেক ধরনের সাপোর্ট পাওয়া যায়নি। এই কারণে ডিএসসি বা ডিবি এর সঙ্গে একটা সমন্বয়হীনতার একটা জায়গা ক্রিয়েট হয়ে গিয়েছিল। আমি মনে করি এই সমন্বয়হীনতার জায়গাগুলো আস্তে আস্তে ওভারকাম করবে। আরেকটা হচ্ছে যে আপনি জানেন যে 5ই আগস্ট পরবর্তী যে জিনিসটা হচ্ছে যে একটা যে কোনো ধরনের বড় ধরনের ভূমিকম্পর পরে একটা উলট পালট হয়, একটা খারাপ অবস্থা যায়। এই খারাপ অবস্থাটা আমরা অবশ্যই কাটায় উঠবো এবং বাজারের জন্য ভালো কিছু আমরা অবশ্যই করতে পারবো। এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস আপনাকে বলি, আমাদের একটা আনফরচুনেট আমি বলবো, গত 4 থেকে 5 বছর আমরা ডিএসসিতে, ঢাকা স্টক এক্সচেঞ্জ বাংলাদেশের প্রধান পুঁজিবাজার, এখানে ধারাবাহিকভাবে কোনো এমডি, ম্যানেজিং ডিরেক্টরকে পাইনি। আনফরচুনেট যারাই আসেন তাদেরকে কোনো না কোনো কারণে সরে যেতে হচ্ছে, হয় ব্যক্তিগত কারণে বা কোনো ধরনের অন্য ধরনের কারণে। তো এই অবস্থাটা থেকে আসলে বেরোয় আসা উচিত, কারণ পুঁজিবাজারের জন্য ডিএসসি খুবই একটা গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন, এবং ডিএসসিতে ধারাবাহিকতা থাকা খুব জরুরি। তো এই জিনিসগুলো আমার মনে হয় সামনে ডিএসসি সিএসসি কিন্তু শক্তিশালী হতে হবে, তাদের কাজ করতে দিতে হবে আসলে। অবশ্যই, মানে এটা পুঁজিবাজারের স্বার্থে, আসলে পুঁজিবাজারের স্বার্থে। জি। তো আমরা অনেক ইস্যু কিন্তু এর আগেও দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে 2%, 30% ইস্যুটা, সেটা অনেক দিন ধরে আমরা শুনছি, কিন্তু কার্যকরী হচ্ছে না। এই বিষয়ে আসলে কি করা উচিত বলে মনে করছেন? আমার মনে হয় এগুলো নিয়ে আরো ভালো করে গবেষণা করা উচিত। যে 30% ইস্যুটা বললেন, হয়তো তখনকার বিবেচনায় বা আমাদের মার্কেট বিবেচনায় এটা করা হয়েছিল, 2% আমাদের মার্কেট বিবেচনায় করা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো পুঁজিবাজারের সঙ্গে এগুলো ওরকম খাপ খায় না। কিন্তু আমাদের মার্কেটের সঙ্গে আন্তর্জাতিক বাজারের একটা যথেষ্ট ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সগুলোকে আমাদেরকে আস্তে আস্তে কমায় আনতে হবে। সুতরাং এগুলো নিয়ে আলাপ আলোচনার, এগুলো নিয়ে কাজ করার এখনো প্রচুর জায়গা আছে। আমি মনে করি এগুলো নিয়ে কাজ হতে পারে সামনে। নতুন কমিশন আসছেন, নতুন কমিশন এগুলো বিবেচনা করতে পারেন, এগুলো নিয়ে আরো গবেষণা করতে পারেন যে এই জিনিসগুলো রাখা হবে না, এগুলোকে কোন সংস্কার আনা হবে,
রাখা হলেও কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, যারা ইমপ্লিমেন্ট করছেন না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, আচ্ছা, আচ্ছা। এগুলো অবশ্যই একটা বিবেচনায় আনা উচিত বলে আমি মনে এবং করি। 2% 30% ইস্যুটাতে তো আসলে বিনিয়োগকারীদের স্বার্থই আসলে রক্ষিত বিনিয়োগকারীদের হচ্ছে। স্বার্থে অবশ্যই কারণ অনেক রক্ষিত সময় আমরা হচ্ছে। দেখি যে যারা উদ্যোক্তা পরিচালক তাদের হাতে শেয়ার থাকে না, জি। তারা দেখা যাচ্ছে একটা সময় সেই কোম্পানির পেছনে আর তাদেরকে আমরা দেখি না। এরকম অনেক ঘটনা ঘটছে। আবার এরকম এর আগেও আমরা দেখেছিলাম যে কিছু রকম ঘটনা ঘটেছে, ডিলিস্টিং এরকম। তো সেই ইস্যুগুলো নিয়ে আসলে কিরকম ভাবা উচিত? মানে এগুলো কিন্তু বাজারে একটা নেগেটিভ নিউজ দেয় আসলে, মানে এই বিষয়গুলো কিভাবে ভাবা উচিত? যেভাবে নেগেটিভ নিউজে একইভাবে বাজার পরিচালনার জন্য ডিলিস্টিং এর কিছু প্রয়োজনীয়তা আছে, না থাকলে তো এই আইনটা থাকতো না। সুতরাং ডিলিস্টেড যেন না হয়ে যায়, কোম্পানিগুলো যেন খারাপ হয়ে না যায়, লিস্টেড কোম্পানিগুলোর ফিনান্সিয়াল পজিশন যেন খারাপ হয়ে না যায়, সেদিকেও একটু লক্ষ্য রাখা উচিত। সেদিক থেকে আমার মনে হয় এর আগে বেশ কিছুদিন আগে ডিএসসির বেশ কিছু গ্রুপ গিয়ে বিভিন্ন কোম্পানির অ্যাকাউন্টস থেকে শুরু করে প্রোডাকশন পরিচালনা কার্যক্রম দেখে আসছে। তো ডিএসসিতে এরকম একটা টিম থাকতে পারে, যে লিস্টেড কোম্পানিগুলো মানে তালিকাচ্যুত হলে তো আসলে সাধারণ বিনিয়োগকারীর ক্ষতি, এবং আস্থার জায়গাটাও কিন্তু অনেকটা নড়বড়ে হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে আগ থেকে রেড অ্যালার্ট দেওয়ার জন্য এরকম মাঝে মাঝে অবশ্যই এরকম ইন্সপেকশনে যাওয়া যায়। অবশ্যই সেক্ষেত্রে মালিকানা চেঞ্জ ইস্যু হতে পারে, অথবা খুব বেশি প্রবলেম হলে ওটিসিতে যেতে পারে কিনা, অনেক সমাধান হতে পারে, বাইব্যাক হতে পারে কিনা। তো এই ইস্যুগুলোর সাথে সাথে আরও কিছু ইস্যু কিন্তু সামনে এসেছে, সেগুলো হচ্ছে ক্যাটাগরি সিস্টেম। পৃথিবীর বেশিরভাগ, আমি যতটুকু জানি কোথাও আসলে নেই, যে আমাদের এখানে যে A, B, Z, N ক্যাটাগরিগুলো আছে, এইগুলো নিয়ে কি চিন্তা ভাবনা? এইগুলো থাকলে বা কি লাভ? আসলে এগুলো যেই পরিস্থিতিতে দেওয়া হয়েছিল, মার্কেটের অবস্থাটা যদি বিবেচনা করেন, যে আমাদের মার্কেটে আসলে বিনিয়োগকারীরা প্রশিক্ষিত না। বেশিরভাগ বিনিয়োগকারী বাজারে নতুন আসেন, এসে কোথায় বিনিয়োগ করবেন বুঝতে পারেন না। সুতরাং ওনাদেরকে ওই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্যই এই ক্যাটাগরিগুলো আসলে ক্রিয়েট করা, যে কোনটা ভালো কোম্পানি কোনটা মন্দ কোম্পানি যেন ওনারা বুঝতে পারেন। তো আনফরচুনেটলি আমাদের অনেক বিনিয়োগকারী এখন পর্যন্ত এগুলোর প্রতি খুব একটা নজর দেন না। অ্যাকচুয়ালি এগুলোর প্রতি লক্ষ্য রাখা উচিত। এবং আমার মনে হয় আরও কিছুদিন, যতদিন আমাদের বিনিয়োগকারীরা প্রশিক্ষিত না হচ্ছেন, যতদিন পর্যন্ত আমরা ওরকম একটা ডেভেলপ মার্কেট না পাচ্ছি, ততদিন পর্যন্ত ম্যাচিউর না হচ্ছে, ততদিন পর্যন্ত এগুলো থাকতে পারে বিনিয়োগকারীদেরকে সচেতন করার জন্য। সেটাই। আবার আমরা দেখি যে এই মার্কেটে একটু মার্কেট ভালো হলে মানে মার্জিন লোন নেওয়ার একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাই। এই ইস্যুটাকে নিয়ে আপনি কিভাবে? মার্জিন লোনের যে একটা, এটা অনেক পুরনো, আজকে থেকে প্রায় 20-22 বছর আগের আইন। আমার মনে হয় সময়ের সঙ্গে আসছে মার্জিন একটাকে পরিবর্ধনা করা উচিত। কারণ মার্জিন কাকে দিবে, কোথায় দিবে, এগুলোর তো কিছু ইনস্ট্রাকশন আছেই, কিন্তু মার্জিন কতদিনের জন্য আপনি দিবেন সেটাই। আর দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন ব্রোকার হাউসে মার্জিনের জন্য বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট করা হয়। একজন বিনিয়োগকারীকে যতই বোঝানো হচ্ছে যে আপনি এর ভিতরে থাকেন, উনি এর ভিতরে থাকছেন। হ্যাঁ, মার্জিন কল হলে মার্জিন কল রেসপন্স করেন না। এই যে জিনিসগুলো, এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মার্জিন জিনিসটা আফটার অল খারাপ, এটা গ্রাহককে বোঝাতে হবে যে আপনি যখন মার্জিন ঋণ নিচ্ছেন, তখন কিন্তু আপনার গাণিতিক হারে না, জ্যামিতিক হারে আপনার ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে। আপনার নিজের ইনভেস্টমেন্ট যেটা ছিল, আপনি যদি নিজের ইনভেস্টমেন্টটা থাকতো, আপনি কিন্তু জিরো হয়ে যেত না। কিন্তু এটা জিরো না, আপনি মার্জিন নিলে আপনি নেগেটিভ হয়ে যাচ্ছে একদম। এই জিনিসগুলো, এই সচেতনতাগুলো আসতে হবে। আরেকটা হচ্ছে যে আমি মার্জিন ঋণ কতদিনের জন্য দেবো, এগুলো তো টার্ম লোন, সাধারণত 6 মাস বা 1 বছরের জন্য হয়, কিন্তু আমাদের নীতিমালায় ওরকম কিছু নেই। যার ফলে কেউ একজন মার্জিন লোনের মেইন ইস্যুটা কি, যে আমি বাজারের টার্নওভারে সাহায্য করবো, এই জন্যই তো আমি একটা লোন বছরের পর বছর যদি লোন পড়ে থাকে, এটা থেকে তো আমি রিটার্ন পাচ্ছি না। আমি তো কোনো ব্রোকারের হাউস তো শুধু ইন্টারেস্ট খাওয়ার জন্য, ইন্টারেস্ট পাওয়ার আশায় তো লোন দেয় না, সে ট্রেডের জন্য লোন দেয়। সুতরাং এই আইনটাকে আমার মনে হয় এখন রেকটিফিকেশন করার সময়। আমরা দেখি যে ব্রোকারেজ হাউসগুলো যারা মার্জিনে ব্যবসা করে, তাদেরকে আসলে বেশি খাতির করে, আসলে এরকম আমরা কিন্তু দেখি। আবার লোন দেওয়ার ক্ষেত্রে একটু প্রতিযোগিতা আমরা দেখি অনেক ক্ষেত্রে। আমি তো বললাম যে অসম্ভব প্রতিযোগিতা, অসম্ভব কিছু আছে। আর আমার যেটা ব্যক্তিগত অভিমত, সেটা হচ্ছে যে আমাদের কিছু গ্রাহক আছেন, এরা বুঝে না বুঝে মার্জিন ঋণের জন্য চলে আসেন। আমি যতই সচেতন করি, অনেক সময় এরা বুঝতে পারেন না, এবং যখন নেগেটিভ হয়ে যায়, তখন এবার হাই ভাই কি হলো ভাই, টাকা চলে গেল, এই যে ইস্যুটা,
এটা কিন্তু আপনাকে আগে ভাবা উচিত যে আমি লোন নিচ্ছি, এটা রিঅ্যাকশনটা কি হবে। মার্জিন, ক্যাপিটাল মার্কেট কিন্তু সাস্টেইনেবল জিনিস না। আপনি আজকে যেটা কিনছেন এটা যে কালকে এই প্রাইসে থাকবে এটা কোনো নিশ্চয়তা, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি দিতে পারবেন না আপনি। এই বাজার হচ্ছে যেই বাজার যেখানে আপনি সবচেয়ে দ্রুত সময়ে আপনি টাকা কামাতে পারবেন, আবার দ্রুত সময়ে আপনি টাকা লস হারাতে হতে পারবেন। পারে, মানে 100 টাকাটা 10 টাকা নামতে পারে, 10 টাকাটা 100 টাকা হয়ে যেতে পারে। অনেক উদাহরণ আমাদের মার্কেটে আমরা দেখেছি, আমাদের সারা বিশ্বের বাজারে একদম। সুতরাং আপনাকে ওই চিন্তা ভাবনা থেকে আসতে হবে যে আমি কিন্তু সব হারাতে পারি। সেটাই তো, সারা বিশ্বের মার্কেট বেশ ভালো হচ্ছে, মূল্যস্ফীতি কমছে, তা আমাদের মার্কেট নিয়ে আমরা খুবই পজিটিভ। আমি আশা করি যে পরিবর্তিত পরিস্থিতি আসছে এবং গত এক মাসের মার্কেটের যে ট্রেন্ড, এই ট্রেন্ড যদি ধরে রাখতে পারি আমরা, মার্কেট ভালো থাকবে। মার্কেটে মেইন যেটা হচ্ছে মার্কেটে ক্যাশ ফ্লো দরকার। ক্যাশ ফ্লো 600-700 কোটি টাকা আশেপাশে টার্নওভার আমরা দেখতে পাচ্ছি। সেটাই 3% যে একটা লোয়ার সার্কিট ছিল, উঠে দেওয়ার পরে আমরা মনে করলাম যে মার্কেট একটু প্রভাব পড়তে পারে, কিন্তু এমন প্রভাব কিন্তু পড়েনি। মানে আস্থার একটা প্রতিফলন। এটা অবশ্যই, এটা অনেকেই চাচ্ছিল যে এটা উঠে যাক, কারণ বাজারে একটা সাম্য বজায় থাকা উচিত। 10% উপরে বাড়ছে, আবার নিচে 3% বাড়ছে, এটা বাজারে সাম্যতা থাকে না। বাজারে সাম্যতাটা দরকার ছিল, প্রয়োজন ছিল। এটা আসলে ছোট করে 30 সেকেন্ড বিনিয়োগ কৌশলটা এই মুহূর্তে কেমন হওয়া উচিত? বিনিয়োগের ব্যাপারে আমি বিনিয়োগকারীদেরকে বলবো যে আপনি বিনিয়োগে সতর্ক হবেন। অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু আপনার প্রতিটা বিনিয়োগকে আপনার জাজ করতে হবে যে আমি কোথায় বিনিয়োগ করছি, কি বিনিয়োগ করছি। এই শেয়ারটাকে আপনি যখন একটা কোথাও বিনিয়োগ করবেন, আমরা ভাই স্বাভাবিক, আমরা যদি কোথাও বিনিয়োগ করি, আমি কারণ বাজারে যদি বিনিয়োগ করি পচা আলু তো আমি কিনি না, আমি তো ভালো আলুটা কিনে আনার চেষ্টা করবো। সুতরাং আপনি স্টকও যখন কিনবেন, আপনি একটা পচা স্টক কেন কিনবেন? আপনি দেখেন যে কম দামে ভালো স্টক কোনটা আছে। বেশি দামে ভালো শেয়ার আমরা কিনবো না। বেশি দামে ভালো শেয়ার যদি আপনি মনে করেন প্রফিট হবে, আপনি অবশ্যই কিনতে পারেন, কিন্তু আপনার ট্রেন্ড হবে সেটা। যে আমি রিসেন্টলি রাজশাহী ইউনিভার্সিটির আইবিএ শরীফুল ইসলাম সাহেবের একটা বই পড়ছিলাম। উনি ওনার গত 12 বছরের হিস্ট্রি দেখাচ্ছিলেন, হ্যাঁ, যে উনি কিভাবে প্রফিটটা করেছেন। উনি সবসময় এই জিনিসটার প্রতি লক্ষ্য রাখতেন যে কম দামে ভালো শেয়ার কোনটা আছে। তো বিনিয়োগকারীদেরকে আমি সেই পরামর্শ দেবো, প্রথমত মার্জিনের দিকে দৌড়াবেন না, দ্বিতীয়ত কম দামে ভালো শেয়ারটা খুঁজে নিন যেখান থেকে আপনি রিটার্ন সে ফালায় রাখুক 1-2 বছর, সেখানে খুব ভালো একটা রিটার্ন সে পাবে। তো অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই বিনিয়োগকারীরা আপনি যে দিক নির্দেশনাগুলো দিলেন সেগুলো তারা মনে রাখবে, সে অনুযায়ী আসলে তারা বিনিয়োগ করবে, সে প্রত্যাশা করছে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও করণীয় কথা বলছিলেন এনএলআই সিকিউরিটিজের প্রধান নির্বাহী মোহাম্মদ শাহেদ ইমরান। দর্শক, নিচ্ছি আরও একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিট আবার ফিরে আসবো 21 বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।